যুক্তরাষ্ট্র 2023 সালে বাংলাদেশের এই 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার জন্য তারা বিশেষ একটা নীতি গ্রহণ করেছিল, ভিসা নিষেধাজ্ঞা। যারা নির্বাচনে বাধা দিবে, সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে যারা বাধা প্রদান করবে তাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তো এখনো পর্যন্ত সেই অর্থে কোনো নিষেধাজ্ঞা বা নির্বাচন সুষ্ঠু হয়নি তারা বললেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যুক্তরাষ্ট্রের এই যে অবস্থান নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী, আজকে প্রায় 4 মাস হয়ে গেল। তো এই সময়টা এবং যুক্তরাষ্ট্রের যে তাদের অ্যাক্টিভিটিস বা অবস্থান, তাদের যেই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেই জায়গায় মিল বা অমিল সব মিলিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে আপনি একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে কিভাবে মূল্যায়ন করছেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক মন্ডলীকেও আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যথার্থই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় তাদের যে ভিসা নীতি এবং পরবর্তী সময়ে নানান কথাবার্তা যেটা হয়েছিল, বাংলাদেশের বিশেষ করে যারা এই ক্ষমতাসীন রেজিমের পরিবর্তন চেয়েছিলেন তাদের প্রত্যেকের মধ্যেই এক ধরনের আশাবাদ তৈরি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকায় বাংলাদেশের একটা সত্যিকারের গ্রহণযোগ্য নির্বাচন হতে পারবে, অথবা এই সরকারের একটা পতন হবে, পরিবর্তন হবে বাংলাদেশের। কিন্তু সেটা বাস্তবে হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র তার গণতন্ত্র, মানবাধিকার ইস্যুকে গ্লোবালি তারা যে বড় করে দেখানোর চেষ্টা করেছে, আমার কাছে মনে হয়েছে সেটি আসলে তাদের আভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষিতে তারা এটা নতুন করে একটা কথামালার রাজনীতি সাজিয়েছেন বলে আমি মনে করি। বাস্তবিকে বাংলাদেশে এই যে ভিসা নীতির মাধ্যমে তারা বলেছিল যারা গণতন্ত্র হরণ করবে, যারা ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে যে পদক্ষেপ তারা নেওয়ার কথা ছিল, দৃশ্যত এখন পর্যন্ত সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এবং নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, অর্থাৎ ভোট ডাকাতি যেটা হয়েছে, তারা একতরফা নির্বাচন যেটা করেছে সেটা মোটামুটি তাদের কোনো কষ্ট ছাড়াই আওয়ামী লীগ এটা করতে পেরেছে। এইটা করার প্রেক্ষিতে মানুষের মধ্যে যে আশাবাদ মার্কিন যুক্তরাষ্ট্র জাগিয়েছিল যে তারা খুব শক্ত পদক্ষেপ নেবে এবং এর প্রেক্ষিতে হয়তোবা সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে বাধ্য হবে, সেই জিনিসটা কিন্তু তারা এখন পর্যন্ত দেখাননি। ফলে বাংলাদেশে তাদের এই কথিত ভিসা নীতি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে খুব সামান্যই ভূমিকা রেখেছে। ভূমিকা এতটুকু রেখেছে যে হয়তো সভা সমাবেশগুলোতে কিছুটা স্পেস বিএনপি পেয়েছে, কিন্তু তারও কবর রচনা হয়েছে 28শে অক্টোবরে। সেই দিন যেভাবে পুলিশ হামলে পড়েছিল এবং যেভাবে এই পুরো লক্ষ লক্ষ মানুষকে যেভাবে ডিসপার্স করে দেওয়া হয়েছিল, এরপরে কিন্তু যুক্তরাষ্ট্র কোনো শক্ত ভূমিকা নেয়নি। এটার থেকে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটা আগ্রহ থাকলেও গ্লোবালি তারা তাদের ইন্টারেস্টকে এখানে প্রাধান্য দিয়েছে। এইখানে গণতান্ত্রিক পরিবর্তন হলে স্বাভাবিকভাবেই বর্তমান রেজিমের পরিবর্তন হতো, তারা ক্ষমতা থেকে তাদেরকে চলে যেতে হতো। কিন্তু বৈশ্বিক স্বার্থে যুক্তরাষ্ট্রের এই উপমহাদেশে যে স্বার্থ আছে, সেই জায়গায় আমার মনে হয়েছে যে তারা ভারতের সাথে তাদের স্বার্থের যে সমীকরণ, চায়নার সাথে তাদের যে স্বার্থের সমীকরণ, এটা মিলাতে গিয়ে তারা শেষ পর্যন্ত তারা তাদের যে বিঘোষিত নীতি যেটা ছিল সেখান থেকে তারা সরে এসেছে বলে আমার কাছে মনে হয়। এটা সত্য মিথ্যা হয়তো ভেতর থেকে আমি বলতে পারবো না, কিন্তু তাদের যে পরবর্তী সময়ের কর্মকাণ্ড সেটা থেকে মনে হয়েছে তাদের ইন্টারেস্টে ভারতের সাথে তাদের এক ধরনের সমঝোতা হয়েছে এবং সে কারণে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ব্যাপারে তাদের যে ধরনের শক্ত পদক্ষেপ নেওয়ার কথা ছিল, অর্থাৎ বাংলাদেশের জনগণ যে ধরনের আশাবাদী হয়েছিলেন সেটি তারা করেননি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দল যেটা দাবি দিয়েছিলেন যে তারা একদলীয় এই নির্বাচনকে মানেন না, তারা তত্ত্বাবধায়কের দাবি ছাড়াই, এক দফা ছাড়া অন্য কোনো পন্থায় বাংলাদেশে কোনো নির্বাচনে যাবেন না। আমি বহুবার এই যুক্তরাষ্ট্র সহ বৈদেশিক মিশনের সাথে যারা কাজ করেন বাংলাদেশে, তাদের সাথে নানান সময়ে নানান ধরনের মত বিনিময়ের বৈঠকে আমার বসার সুযোগ হয়েছিল এবং সেখান থেকে আমি যেটা ধারণা পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে তারা এই তত্ত্বাবধায়কের ধারণাটা তাদের কাছে খুব একটা সুস্পষ্ট ছিল না বা এটাকে তারা খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার কাছে মনে হয়নি। তারা যেটা বারবার বলার চেষ্টা করেছেন যে তোমরা এর বিকল্প কোনো কিছু আছে কিনা ইলেকশন ফ্রি এবং ফেয়ার করার ব্যাপারে, সেটা তোমরা বলো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে তাদের এই সিগন্যাল বিএনপি সহ বিরোধী দল এটা ধরতে পারেনি, অথবা আমেরিকা ডেলিবারেটলি তারা চায়নি যে তারা এই দাবি থেকে সরে আসুক, বিকল্প দাবি দিক। সুতরাং বাংলাদেশে আজকে নির্বাচন এই আমেরিকার অনেকটা সম্মতির মধ্য দিয়ে তারা এক ধরনের কথা বলেছেন,
কিন্তু তাদের সম্মতির মধ্য দিয়ে কিন্তু হয়ে গেছে, এবং 4 মাস অতিবাহিত হওয়ার পরে তাদের পক্ষ থেকে খুব একটা দৃশ্যমান কোনো শক্ত পদক্ষেপ, কোনো কিছু কিন্তু আমরা দেখছি না। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা বাংলাদেশের এই নির্বাচন নিয়ে ফার্দার আর কোনো কিছু করবে না, এবং তারা যা করার ছিল সেটা তারা করে ফেলেছে। সুতরাং নতুন করে এখানে তাদের পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য খুব বেশি কিছু হবে এই ব্যাপারে আশাবাদী হওয়ার কিছু আমি দেখি না। বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল যারা আছেন তাদেরকে এই বাস্তবতা মনে রেখে যুক্তরাষ্ট্র বা বৈদেশিক শক্তিগুলো তাদের ইন্টারেস্টে কি করতে পারে, কি করতে না পারে, সেই বাস্তবতাগুলোর সামনে রেখে যদি বাস্তববাদী পদক্ষেপ না নেন, তাহলে বাংলাদেশে এই ক্ষমতাসীন রেজিমের এই আয়ু অনেক দীর্ঘায়িত হবে, এবং সেই ক্ষেত্রে জাতিকে হয়তো অনেক বড় মূল্য দিতে হবে। আমেরিকার যে ধরনের আশাবাদ জাগানো, সেই আশাবাদগুলোকে নতুন করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রিভিউ করা উচিত, যে তাদের এই বক্তব্যগুলোর বাস্তব পরিণাম কি হয়, এটার রেজাল্ট কি হয়, এবং সেই প্রেক্ষিতে আসলে রাজনীতিবিদদের রাজনীতিটা কোন গতিতে নির্ধারণ করা উচিত, সেই বিষয়গুলো পর্যালোচনায় আসা উচিত বলে আমি মনে করি। সুতরাং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে বাংলাদেশে তারা খুব বড় ধরনের কিছু করবে, এই ধরনের কোনো কিছু আমার কাছে মনে হয় না। জি, ধন্যবাদ জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। এই একই বিষয়ে আমি আরেকটু জানতে চাই, আরেকটু পরিষ্কার হতে চাই। আপনি কিছুটা উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য ছিল সেখানে আসলে বিরোধী রাজনৈতিক দলগুলো, আপনারাও কথা বলেছেন বিভিন্ন সময়, সেখানে হয়তো বোঝার কম বেশি ছিল। তারা যেটি চাইতো বা বিরোধী রাজনৈতিক দলগুলো যেটা চাইতো, তাদের বক্তব্য স্পষ্ট ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্রের উপর এক ধরনের ভরসা নিঃসন্দেহে ছিল যে যুক্তরাষ্ট্র হয়তো কোনো একটা ব্যবস্থা নিবে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে তারা কোনোভাবেই ছাড় দিবে না এবারে হয়তো। কিন্তু সেখান থেকে এখন এই নির্বাচন পরবর্তী সময়ে এসে এখন কি আপনাদের মনে হয় বা কোনো কারণে যে যুক্তরাষ্ট্রের বক্তব্য বোঝার যে ভুলটা ছিল আপনি বলছেন এবং অতি নির্ভরতা, সেটা একটা বড় দুর্বলতা ছিল, এবং সব মিলিয়ে মানে আপনাদের সফল না হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ কি বলে মনে করেন? সফল না হওয়ার পেছনে অনেকগুলো বড় বড় কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে সমন্বয়হীনতা ছিল। ২৮শে অক্টোবর পর্যন্ত যে এত মানুষের সমাবেশ বিএনপি করেছে, সেটাও কিন্তু প্রত্যেক দল তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে করেছে। যখন জাতির জীবনে আপনি শুধুমাত্র এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, সেরকম একটা জাতীয় দাবি নিয়ে আন্দোলন কেন ডিফারেন্ট প্ল্যাটফর্মে হলো? এটা হলো প্রথম দুর্বলতা, যে গোটা জাতিকে আপনি একটা মঞ্চে তুলতে না পারা। আন্দোলন সংগ্রামের ব্যাপারে সমন্বিত পরিকল্পনা। ২৮শে অক্টোবরে এত মানুষ আসলো, মানুষ ভেতরে অনেক বেশি উৎসাহিত ছিল, এবং আপনারা জানেন যে বিএনপির সমাবেশগুলোতে আগের যে মিটিং গুলো হয়েছে সেখানে ২-৩ দিন আগে থেকে মানুষ এসে সমাবেশ স্থলে বসেছিল, নদী সাঁতরে এসেছে, নানানভাবে তারা জীবন বাজি রেখে সমাবেশগুলো সফল করার চেষ্টা করেছে। ২৮ তারিখেও কিন্তু একইভাবে মানুষ ঢাকায় এসেছিল বিরাট একটা আশা নিয়ে, যে এইবার আমরা একটা পরিবর্তনের সূচনা এখানে করব, অর্থাৎ এক ধরনের গণবিপ্লবের প্রস্তুতি নিয়ে কিন্তু মানুষ এসেছিল। কিন্তু ২৮শে অক্টোবরে বিএনপির যে সমন্বয়হীনতা এবং এই আন্দোলনকে কোন গতিতে কোন দিকে ধাবিত করা হবে, সেই ব্যাপারে সুস্পষ্ট পরিকল্পনা ছিল বলে আমাদের মনে হয়নি। কারণ পুলিশ যখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে শুরু করলো, টিয়ার গ্যাস নিক্ষেপ করতে শুরু করলো, গুলি করতে শুরু করলো, তখন কিন্তু এই নেতাকর্মীরা দিক বিদিক ছড়িয়ে পড়ার চেষ্টা করেছিলেন। তারা আশা করছিল যে কেন্দ্রের কাছ থেকে হয়তো এক ধরনের আমাদের কাছে নির্দেশনা আসবে যে আমরা ঘুরে দাঁড়াবো কিনা। দীর্ঘ সময় পরেও এই আমরা নিজেরাও মাঠে থেকে দেখেছি যে বিভিন্ন বিল্ডিং গুলোতে, আশেপাশের রাস্তায়, অলিতে গলিতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কয়েক ঘন্টা ধরে অবস্থান করেছে। এই মানুষগুলোর জন্য কোনো নির্দেশনা কেন্দ্রীয়ভাবে ছিল না, যে আক্রমণ হলে আমরা কি করব, কোন রাস্তায় যাব, কিভাবে প্রতিহত করব, অথবা আমরা মাঠ ছেড়ে চলে যাব কিনা, পরবর্তী দিন আমাদের কি কর্মসূচি হবে। ২৮শে অক্টোবরের পরবর্তী সময়ে কোনো ধরনের কর্মসূচি কিন্তু বিএনপি দেয়নি। এই যে সমন্বয়হীনতা এবং আন্দোলনকে একটা সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকা উচিত ছিল। দেখুন, এমন একটা স্বৈর শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করছি, এই জাতি লড়াই করছে, যারা অনেক বেশি ওয়েল অর্গানাইজড, যাদের পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতা আছে, বিশেষ করে প্রতিবেশী একটি রাষ্ট্রের যে একটা ওভারওয়েলমিং সাপোর্ট, সবকিছু ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখছে, সেরকম একটা শক্তির সাথে একটা গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনের জন্য যে সুনির্দিষ্ট গতিপথ নির্ধারণ এবং ধাপে ধাপে যে পরিকল্পনা প্রণয়নের বিষয়টা ছিল, এটা বিএনপির মধ্যে অনুপস্থিত ছিল বলে আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকার প্রতি এক ধরনের
নির্ভরশীলতা তৈরি হয়েছিল, যেটা নিজেদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে খানিকটা ঘাটতি তৈরি করেছিল, যে একটা বিদেশি রাষ্ট্র হয়তো আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করবে, কিন্তু এইটা যে না করলে কি হবে সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের প্রস্তুতি থাকা উচিত, সেই প্রস্তুতি বিএনপির ছিল না। এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আমাদের আরো বোঝা উচিত ছিল বিরোধী দলগুলোকে। দেখুন, আমেরিকা কি সত্যিকার অর্থে বাংলাদেশের এই ধরনের জাতীয়তাবাদী, এই ধরনের গণতন্ত্রকামী মানুষকে ক্ষমতায় বসানোর জন্য তারা আসলে কতটা উদ্গ্রীব? আমেরিকায় যেখানে আওয়ামী লীগের মতো একটা গভর্নমেন্ট আছে, তাদের বেস্ট ইন্টারেস্ট কিভাবে সার্ভড হবে সেইটার ব্যাপারে কিন্তু তারা লক্ষ্য করবে। সুতরাং এই জায়গায় আমরা তাদেরকে সবকিছু বিশ্বাস করাটা, এটা আন্দোলনের জন্য ভয়াবহ ক্ষতি হয়েছে, যেটা পরবর্তী সময় দেখুন যে আজকে যখন আন্দোলনটা এভাবে স্থিমিত হয়ে গেল এবং খুব পিসফুলি আবারও এই রেজিম ক্ষমতায় চলে আসলো বা ক্ষমতা দখল করলো, সেইখানে কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা সুস্পষ্টভাবে নাই। এই বিষয়গুলো রাজনীতিবিদদের পরিকল্পনায় না থাকাটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অনেক বড় ক্ষতি হয়েছে। এই যে মানুষের একটা সাহস এবং আস্থার জায়গা তৈরি হয়েছিল, একটা হাইপে উঠেছিল, আপনি যখন সেটাকে কোনো কাজে লাগালেন না, তাদেরকে কোনো নির্দেশনা ছাড়া মাটি ছেড়ে দিলেন, আস্তে আস্তে তারা গ্রামে গঞ্জে চলে গেল এবং একের পর এক মামলা হামলা জড়িত হলো, একেবারে হাজারে হাজারে গ্রেপ্তার হতে শুরু করলো। এই মানুষগুলোর মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের ক্রমান্বয়ে আত্মবিশ্বাসগুলোতে চির ধরবে, যে যে রাজনৈতিক নেতৃত্বের অধীনে আমরা একটা সংগ্রাম করছি, তারা তো সত্যিকারের পরিকল্পনা এবং গাইডলাইন আমাদেরকে দেয়নি। সুতরাং তাদের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন সফল হওয়ার সম্ভাবনার ব্যাপারে মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হবে। এগুলোই ছিল মোটা দাগে আমি মনে করি যে আন্দোলন সফল না হওয়ার কারণ। কারণ একটা আন্দোলন শুধুমাত্র বৈদেশিক শক্তির ব্যাপারে অধিকতর নির্ভরশীল হওয়াটা, এটা কোনো জাতির জন্য কল্যাণকর নয়। মনে রাখতে হবে যে আমি বাংলাদেশের পরিবর্তন চাই, এই পরিবর্তনের জন্য জনগণ হয়তো রেডি ছিল, কিন্তু আমাদের যে রাজনীতিবিদ, যে শীর্ষ নেতৃত্ব, তারা মানসিকভাবে কতটা প্রস্তুত ছিলেন, এটা কিন্তু আসলে আত্মপর্যালোচনায় আসতে হবে। যে এই নেতৃত্ব জীবন বাজি রাখার জন্য তারা মাঠের পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে থাকা, তাদেরকে দেখে জনগণ মাঠে নামবে, এই ধরনের ডেডিকেটেড, এই ধরনের সাহসী, এই ধরনের আত্মত্যাগ করার মতো নেতৃত্বের উপস্থিতি কিন্তু আমরা ঘাটতি দেখেছি। এবং যেহেতু প্রধান শক্তি হিসেবে বিএনপি মাঠে ছিল, অন্য ছোট শক্তিগুলো যদিও এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে যেত, সেটা কিন্তু সফল হওয়া সম্ভব নয়। কারণ বৃহত্তর জনগোষ্ঠী একটা বিশেষ রাজনৈতিক দলকে সাপোর্ট করে তারা আসছে, সেখানে ছোট রাজনৈতিক দলগুলো হয়তো অনুঘটকের ভূমিকা পালন করতে পারে, কিন্তু তাদের পক্ষে এই মূল দায়িত্বটা পালন করা সম্ভব ছিল না। মোটা দাগে এই কয়েকটি বিষয়ে আমি মনে করি যে এই আন্দোলন সফল না হওয়ার পেছনে কারণ। আরেকটা হচ্ছে যে দেখুন, জনগণের মধ্যে আশাবাদ জাগানো হয়েছিল যে আমরা এই ধরনের একদলীয় নির্বাচনকে প্রতিহত করব, কিন্তু যদি আমি প্রতিহত করতে না পারি, আমার কর্মসূচি সেরকম ছিল না। 28 অক্টোবরের পরে দেখুন কর্মসূচিগুলো আস্তে আস্তে কিভাবে একেবারে লিফলেট বিতরণের কর্মসূচিতে চলে গেছে। এই ধরনের একটা রেজিমের বিরুদ্ধে আপনি লিফলেট বিতরণ করে কিভাবে এত বড় একটা অপশক্তিকে আপনি রুখে দাঁড়াবেন? তো এই কাজগুলো কিন্তু খুব একটা বিজ্ঞানসম্মত হয়েছে বলে আমার মনে হয়নি। তাহলে এই ধরনের পরিকল্পনা থাকার পরে মানুষ কেন আপনার পেছনে আসবে? কিভাবে এই পরিবর্তনটা হবে? লিফলেট বিতরণ করে তো আওয়ামী লীগকে হটানো যাবে না। সুতরাং আরেকটা বিষয় ছিল যে আমি পারবো না, ঠিক আছে। তা আমি যদি এক দফায় না পারি, আমি যদি সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হই, তাহলে তো আমার বিকল্প চিন্তা করা উচিত ছিল যে ঠিক আছে, আমি কেয়ারটেকারের এক দফা আদায় করতে পারবো না। তাহলে ইমরান খানের মতো দল পাকিস্তানে যেটা করেছে, তিনি জানেন নির্বাচন কমিশন বায়াস, সরকার তার বিরুদ্ধে, তার প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, তারপরেও কিন্তু তারা নির্বাচনে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন এবং জনগণ কিন্তু তাদের জন্য মাঠে এসেছে, ভোট দিয়েছে। রেজাল্ট যদিও ছিনতাই করা হয়েছে, কিন্তু দেখুন বাংলাদেশে এই জিনিসটা কিন্তু হয়নি। এখানে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা দাবি আদায় করতে না পারি, তাহলে আমি মনে করি যে নির্বাচনের ব্যাপারে দ্বিতীয়বার ভাবার উচিত ছিল। সেই ক্ষেত্রে এমন কিছু প্রস্তাব নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মহলের সাথে আমরা কথা বলতে পারতাম যে তোমরা তত্ত্বাবধায়কের ধারণার সাথে যদি একমত নাও হও, তাহলে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমরা যদি বিকল্প কিছু প্রস্তাব দিতাম। ধরুন উদাহরণস্বরূপ, যে আমরা যদি বলতাম যে এই ইলেকশন কমিশন থাকবে না, নির্বাচনকালীন ছোট্ট মন্ত্রিসভা হবে, অথবা পুলিশকে যে পুলিশের ব্যাপারে সবচাইতে বেশি অভিযোগ, নির্বাচন দায়িত্ব পালনের কোনো পর্যায়ে এই পুলিশকে অন্তর্ভুক্ত করা যাবে না, তার বদলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সম্পূর্ণভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনটা করতে হবে। এই জাতীয় কিছু শর্ত যদি দেয়া হতো এবং সেই শর্ত নিয়ে যদি বার্গেনিং করা হতো, তাহলেও তো অন্তত মানুষ যদি ভেঙে চুরে, যেভাবে 95% বা 90% মানুষ আন্দোলনে সাড়া দিয়েছে, এরকম মানুষদেরকে নিয়ে যদি আপনি মাঠে নেমে যেতেন, নির্বাচনে চলে যেতেন,
যেহেতু আমি পারছি না তত্ত্বাবধায়কের দাবি আদায় করতে অথবা নির্বাচন বন্ধ করতে, তাহলে আমি যদি নির্বাচনে সেভাবে যাওয়ার চেষ্টা করতাম, আমি তো মনে করি আজকে যে রেজাল্ট হয়েছে তার চেয়ে অনেক বেটার পজিশনে বাংলাদেশ থাকতো, এবং তাহলে বাংলাদেশের ডেমোক্রেসির জন্য যে আন্দোলন সংগ্রাম সেটা অনেক বেটার পজিশনে থাকতো। সেই জিনিসগুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে এগুলো নিয়ে চিন্তা, গবেষণা এবং পর্যালোচনার অভাব রয়েছে, এবং সেই অভাবগুলো এখনো বাংলাদেশের রাজনীতিকে সাফার করাচ্ছে।